ডিসেম্বরে নির্বাচন দিয়ে নিজ কাজে ফিরে যেতে চান ডক্টর ইউনূস। দুবাইয়ে ওয়ার্ল্ড সামিটের ফাঁকে দেশটির স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। When my job is done, hand over the responsibility to the elected government. I go back to what I enjoy doing most. আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। স্থানীয় নির্বাচন আগে করার পক্ষে জামায়াত সেক্রেটারি। সংস্কার শেষ না করে নির্বাচন নয়, 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে সব কাগজপত্র দিয়েছে ঢাকা, এখনো উত্তর দেয়নি দিল্লি। লোটাস কামালের বিরুদ্ধে দুদকের মামলা, 165 কোটি টাকার অবৈধ সম্পদ ও বিপুল অস্বাভাবিক লেনদেনের অভিযোগ। সহকারী শিক্ষকদের বিক্ষোভে পুলিশের জলকামান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমার দাবি যদি না আদায় হয় আমি বাড়িতে ফেরত যাব না, আমার লাশ আমার বাড়িতে ফেরত পাঠাতে হবে, দ্বিতীয় কোনো কথা হবে না। আজকের ভিতরে যদি বলে আমাদের জয়েন কালকে, আমরা আজকে চলে যাব, জয়েন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এবং কাল শুরু বিশ্ব ইজতেমার 3য় পর্ব। তুরাগ তীরে মাওলানা সাদপন্থী মুসল্লিদের সমাগম, থাকছে কঠোর নিরাপত্তা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে সামিটের ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। এ সময় জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরে জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইতিমধ্যে আমরা 15টি সংস্কার কমিশন করেছি, তারা তাদের দায়িত্ব পালন করছে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে শিগগিরই সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে যাব। এটা ডিসেম্বরে হতে পারে। জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে আমি আমার পুরনো কাজে ফিরে যেতে চাই। When my job is done, hand over the responsibility to the elected government. I go back to what I enjoy doing most. দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, সামাজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ডক্টর ইউনূস। এছাড়া আওয়ামী লীগ সরকারের পাচার করা বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম কাজ বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সরকার পুরো অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা বিভিন্ন দেশে বিপুল টাকা পাচার করেছে। এসব টাকা ফিরিয়ে আনা এই মুহূর্তে আমাদের অন্যতম কাজ। এদিকে বর্তমান সরকারের সময় বাংলাদেশ আমিরাতের বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়বে বলেও আশ্বস্ত করেছেন আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। এর আগে বুধবার রাত 11টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। 6 মাস মেয়াদী এই কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। বুধবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের সহসভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে। অন্য সদস্যরা হচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও বাস্তবায়নে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনা করবে কমিশন। জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী।
তাই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এমনকি আনুপাতিক হারে নির্বাচনও চায় না বিএনপি। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। পরে আলোচনার বিভিন্ন বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিএনপি মহাসচিব। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আপনার বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে দলের স্বস্তিকর অবস্থানের কথা জানান তিনি। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সঙ্গে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে আয়নাঘর করা সহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আপনারা মানুষকে তুলে নিয়ে মিথ্যা প্রভাবাদী সে জঙ্গি সংগঠন করছে, এই ধরনের কথাগুলো বলে বন্দী করে আটক করেছে, নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে। কিছু লোককে তারা সেখানে রেখে দিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। আনুপাতিক হারে নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বিএনপি মানবে না বলেও দলীয় অবস্থান স্পষ্ট করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত। একটি হচ্ছে বাংলাদেশের একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। এখন তো গভর্নেন্সের খুব প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো চালু করা এবং চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে, সমাজের ব্যবস্থা, ইউনিভার্সিটি কলেজগুলোতে লেখাপড়াই হচ্ছে না, তো সেই ব্যবস্থাটা ঠিক হবে। এটা একান্ত ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এখন তো একটা ভোলাটাইল সিচুয়েশন চলছে। আগামী নির্বাচনে কারা অংশ নেবে আর কোন দল থাকবে না তা দেশের জনগণই নির্ধারণ করবে বলে জানান বিএনপি মহাসচিব। নট আস হু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের জন আকাঙ্ক্ষা জামায়াত সমর্থন করে, জানালেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সংস্কার শেষে নির্ধারিত সময়ে নির্বাচন হলে দলের আপত্তি নেই বলেও জানান তিনি। বলেন, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে জামায়াতের। শিউলি রায়ের রিপোর্ট। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে আদালতের রায়ে নিবন্ধন হারানো দল বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার সকালে জামায়াতের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ পূর্ণাঙ্গ কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জানান, যতটুকু সংস্কার প্রয়োজন তার জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি তাদের পক্ষ থেকে। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। এছাড়াও আরপিওতে নির্বাচন কমিশনের যে ক্ষমতা খর্ব করেছে বিগত সরকার তা পুনর্বহালের দাবি জানায় জামায়াত। স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। তবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে মত দিয়েছে জামায়াত। আরপিওতে 9 এর যে আর্টিকেল আছে, অনুচ্ছেদ 91 এর এ, 91 এর যে অনুচ্ছেদ আছে, সেটা গত সরকার
বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছে। এটাকে আমরা পুনর্বহাল করতে দাবি করেছি। আমরা আমাদের নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে এবং আদালতে সেটা শুনানি চলছে। আমরা আশা করছি আমরা আদালতে ইনশাআল্লাহ ন্যায় বিচার পাবো। নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনের সঙ্গে দলটির সর্বশেষ যোগাযোগ হয়েছিল 2012 সালে। এরপর আর নির্বাচন কমিশনে আসেনি জামায়াত। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দেশে ফেরত আনতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছে ঢাকা, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার চিঠির এখনো কোনো উত্তর মেলেনি। এদিকে আগামী 18 ফেব্রুয়ারি ইতালির ভাইস প্রেসিডেন্ট মারিয়া ত্রিপোলি 3 দিনের সফরে বাংলাদেশে আসবেন বলে জানান পররাষ্ট্র মুখপাত্র। পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান তিনি। এ সময় লিবিয়ায় নৌকা ডুবিতে নিখোঁজ 7 বাংলাদেশিকে জীবিত উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। কূটনৈতিক পত্রের সাথে ওইখানে থিক সেট অফ ডকুমেন্টস এটা এনক্লোজার হিসেবে গেছে। ওইটার মধ্যে কী কী জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমি দেখেছি যে ওইটার সাথে অনেকগুলো কাগজপত্র গেছে। তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের বিরুদ্ধে 165 কোটি 57 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 107টি ব্যাংক হিসেবে প্রায় 1000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এই অভিযোগে মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল এবং সন্তান কাশফি কামাল ও নাফিসা কামালের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের অবস্থান নিশ্চিত হলে গ্রেফতার করা হবে বলে জানান দুদক মহাপরিচালক। ফজলে আদিত্যের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাশীল নেতা ও সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। অভিযোগ রয়েছে, অর্থমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে লোটাস কামাল। কমিশন বাণিজ্য ও অনিয়ম দুর্নীতি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। করেছেন বিপুল পরিমাণ অর্থ পাচার। 165 কোটি 58 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 107টি ব্যাংক হিসেবে প্রায় 1000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পায় দুদক। এই অভিযোগে কামাল ও তার স্ত্রী কাশ্মীরি কামাল ও 2 সন্তানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন সংস্থাটির মহাপরিচালক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজে এবং তার পরিবারের সদস্যবৃন্দ এই অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাত সারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মুস্তফা কামালের অবস্থান নিশ্চিত করা যায়নি। তবে দুদক মহাপরিচালক বলছেন, অবস্থান নিশ্চিত হলে করা হবে গ্রেফতার। যারা এজাহারভুক্ত আসামি থাকবেন, আমাদের তদন্তকারী দল এই বিষয়ে তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখেন। এই ক্ষেত্রেও সুনির্দিষ্টভাবে তাদের লোকেশন যদি জানা যায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এর আগে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীদের সড়ক অবরোধ পণ্ড করে দিয়েছে পুলিশ। জলকামান থেকে পানি ছিটিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় তাদের। এ সময় কয়েকজনকে আটক করা হয়, আহত হয় বেশ কয়েকজন। পরে জাতীয় জাদুঘরের সামনে ফিরে যায় আন্দোলনকারীরা। আরও জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। টানা 8ম দিনের আন্দোলনে জাতীয় জাদুঘরের সামনে থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন প্রাথমিকে বাদ পড়া শিক্ষকরা। এর কিছুক্ষণ পরই জলকামান থেকে পানি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় লাঠিচার্জ করা হয়, এতে আহত হয় বেশ কয়েকজন, নেওয়া হয় হাসপাতালে। আন্দোলনকারীরা বলছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ, তবে দাবি আদায় করি ঘরে ফেরার কথা জানান তারা। পুলিশরা আমাদের গায়ে হাত তুলতেছে। এখন ক্ষমতায় তো ছাত্ররা, তাহলে শিক্ষক
এর আগে কাফনের কাপড় পরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষকরা। বলেন, রাষ্ট্রীয় প্রহসনে বৈষম্যের শিকার হয়েছেন তারা। আমরা এখন রাজপথে, কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত কোনো আশার বাণী দেওয়া হয় নাই। আমরা চাই আমরা রাজপথে থাকাকালীন আমাদের যোগদান নিশ্চিত করা হোক। আমার দাবি যদি না আদায় হয় আমি বাড়িতে ফেরত যাব না, আমার লাশ আমার বাড়িতে ফেরত পাঠাতে হবে। আমরা 6531টি পরিবার আজ রাস্তায় বসে আছি, আমাদের এছাড়া কোনো পথ নেই। পুলিশ বলছেন, যারাই শাহবাগের মতো ব্যস্ত এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। জনদুর্ভোগ তৈরি হয়, তা আমরা জনদুর্ভোগ তো তৈরি করতে দিতে পারি না। আমরা তাদেরকে একাধিকবার বুঝিয়েছি, একটা মব যখন আপনার জনদুর্ভোগ তৈরি করে তখন আমরা যে প্রসিডিউর আগে আমরা সেটাই আমরা করেছি। গেল বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত 6531 জনের নিয়োগ কার্যক্রম বাতিল করেন হাইকোর্ট। এরপর থেকেই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বাদ পড়া শিক্ষকরা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। আগামীকাল টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। মাওলানা সাদপন্থীদের এই ইজতেমার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আসতে শুরু করেছেন দেশি বিদেশি মুসল্লিরা। আজ বাদ মাগরিব অনানুষ্ঠানিকভাবে শুরু হবে কার্যক্রম। শুক্রবার ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের প্রতিবেদন। ইজতেমা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে পুরো মাঠ, পোতা হয়েছে বাঁশের খুঁটি, টানানো হয়েছে চটের সামিয়ানা। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। এ উপলক্ষে গত বুধবার রাত থেকে ইজতেমায় আসছেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম। আল্লাহর পাওয়ার লাগি, দিন শিখার লাগি, কিভাবে শিখতে পারি, ভবিষ্যতে আমরা কিভাবে সেই চলতে ফিরতে পারি, শেষে যে আমরা জান্নাতে যাইতে পারি, এগুলো দিলের মজবুত। আমাদের এখনও শ্বাস শুরুর পরে মেহমান ইনশাল্লাহ চলে আসছে। তো ইনশাল্লাহ আমাদের কাল ফজরের পর থেকে ইনশাল্লাহ আমাদের আনুষ্ঠানিকতা শুরু হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ সবখানে সমস্ত আমাদের অ্যারেঞ্জ, সমস্ত পরিবেশগুলো সব সুন্দরই আছে। তো এখন বিদেশি মেহমানরা অনেক আসতেছে, ইতিমধ্যে অনেক চলে আসছেন। বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা গাট্টি বোচকা নিয়ে এসে জড়ো হচ্ছেন। ইজতেমা মাঠে প্রবেশ করে নির্ধারিত খিত্তায় অবস্থান নিচ্ছেন তারা। তো আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে বয়ান শুরু হয়ে গেছে। প্রায় 3000-এরও বেশি বিদেশি মেহমান অলরেডি আসছে, আর প্রতিনিয়ত অনেক আসতেছে। বিশ্ব ইজতেমার ময়দানে লক্ষ লক্ষ মুসল্লি, দেশ বিদেশি মুসল্লিদের উপস্থিতিতে আমরা আপনার শবে বরাত রাত্র ইজতেমার ময়দানে আমলের মাধ্যমে আমরা এখানে কাটাবো। তাবলিগ জামায়াতের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। তৃতীয় ধাপে 14 থেকে 16 ফেব্রুয়ারি ইজতেমা পালন করবেন মাওলানা সাদের অনুসারীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।